কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আরোপ এই যে ইউনূস সরকারের পতন ঘটাতে তিনি সেনাবাহিনীর কিছু বড় অফিসারদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন। তিনি হচ্ছেন আসিফ নজরুল। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একেবারে ভেতর থেকে। কেন আত্মবিশ্বাসের অভাব ডক্টর ইউনূসের? প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কি আসলে পেরে উঠছেন না? আওয়ামী লীগের লোকজন থানায় যাক না, থানায় গিয়ে মামলা করুক, অভিযোগ করুক, তারা বাড়িতে বসে থাকছে কেন? তারা এমনি এমনি বসে থাকছে কেন? কালকে ইউনূস সাহেব ধাক্কা দা বাইর করে দেন, রাজ্জাকিরে বসান, সমস্ত প্রশাসন নামবে, আরামসে কাজ করবে। তাহলে কি আমি বেশি যোগ্য? নো, আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন। এই জন্যে যতই দিন গড়াচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সেই পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন ভলকার তুর্ক, তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে। সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। দর্শক, ইন্টার ভিডিওগুলো দেখে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কোন দিকে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের রাজনীতির যে একটা অবস্থা চলে আসছে, রাজনীতির যে পালাকতল হয়েছে, সেটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সহ বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে এখন বাংলাদেশের নামে অনেক গুজব ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিক যারা নেতা আছে তারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, এমন কথা কিন্তু অনেক নেটিজেনরাই বলতেছে। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাছাইকৃত কিছু ভিডিও ফুটেজ দেখাবো, যে ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য, উপদেষ্টারা এবং আরো একটা নতুন যোগ হয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, এই সবকিছু নিয়েই কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সো আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখে নেব। থাকতে পারেন এখনো পর্যন্ত একজনের নাম করেছি আপনাদের সামনে, তিনি হচ্ছেন আসিফ নজরুল। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একেবারে ভেতর থেকে। সে অভিযোগটা কি? অভিযোগ হলো তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তার চর এবং ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতাসীন করার চক্রান্তে তিনি জড়িত। এই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা, এই অভিযোগ উঠেছে যে হাসিনার বিরুদ্ধে তিনি যে ব্যবস্থা নেওয়ার ভাব দেখাচ্ছেন, এটা আসলে মানুষের চোখে ধুলো দেয়া, যেন অনেক কিছু করছেন এমন একটা ভাব। এবং সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করে তিনি কি করছেন? আসলে এই সরকারের ভাবমূর্তিটাকে খারাপ করে দিচ্ছেন, যাতে মানুষ এই সরকারের বিরুদ্ধে আর একটা বড় হাতিয়ার পায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আরোপ এই যে ইউনূস সরকারের পতন ঘটাতে তিনি সেনাবাহিনীর কিছু বড় অফিসারদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন। কে করছেন চক্রান্ত? আসিফ নজরুল। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ। 5 আগস্টে ডক্টর আসিফ এবং সেনা কর্মকর্তা সহ ভারতের রয়ের সাথে গোপন বৈঠক হয়। সেখানে কি আলাপ হয়েছিল তা শুনলে জনগণের মাথা ঘুরে যাবে। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ভিডিও নতুন পোস্ট হয়েছে, দয়া করে ওই ভিডিওটি দেখে আসুন। আর ভাবুন ডক্টর আসিফ নজরুল কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের সাথে জড়িত। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ, নাহিদ, আসিফ মাহমুদ ব্যতীত বাকি সবগুলো উপদেষ্টা ভারত ও আওয়ামী লীগের মনোনীত, বাছাই করা। খেয়াল করবেন কথাটা, ওই ছাত্র উপদেষ্টা আর মোহাম্মদ ইউনূস এরা ছাড়া বাকি সবাই হচ্ছে ভারত, এবং সব উপদেষ্টারাই ভারত এবং আওয়ামী লীগের মনোনীত, বাছাই করা। তারপরেও লিখছেন সেনাবাহিনী, বিডিআর, বিজিপি প্রধান থেকে যাকে উপদেষ্টা পদে বসানোর অনুমতি দেবে একমাত্র তারাই উপদেষ্টা হবে। এটাই হচ্ছে 5ই আগস্টের পর থেকে। এই সকল তথ্য পেতে ইলিয়াস হোসেনের ওই ভিডিও দেখে আসুন আর শেয়ার করুন। ইলিয়াস হোসেন কিংবা জামাত পিনাকিদের এইসব বক্তব্য ছাত্র জনতা তেমন একটা কান দেয়নি প্রথম দিকে, কিন্তু যত দিন গেছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা যত প্রকট হয়েছে, ততই ব্যর্থতা অন্য কারো ঘাড়ে চালান করে দেওয়ার প্রয়োজন বেশি অনুভূত হয়েছে। এবং ছাত্র নেতারা ক্রমশই এবং এই সরকারের প্রধান ক্রমশই নিজেদের পিঠ বাঁচানোর জন্য দূরত্ব তৈরি করেছে আসিফ নজরুলদের সঙ্গে। আর এই ব্যাপারে তাদের কাছে হাতিয়ার হয়ে এসেছে শেখ মুজিব সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে আসিফ নজরুলের যে পুরনো ভক্তি শ্রদ্ধা যেসব তিনি দেখিয়েছেন, সেই ইতিহাসগুলো। এবং বর্তমানে তার সম্পর্কে ওঠা যে মারাত্মক অভিযোগ, এটা আরো জল পেয়েছে, এটা আরো পুষ্ট হয়েছে তার এই পুরনো ইতিহাসগুলোর জন্য। এইসব অভিযোগ একেবারেই ভাষা কোনো অভিযোগ নয়। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এমন গুরুত্বপূর্ণ মহল থেকে যে আসিফ নজরুলের দিকে সন্দেহের দৃষ্টি ক্রমশ গভীর হয়েছে। এতটাই গভীর সন্দেহ যে মাঠে নামতে হয়েছে বাসা বা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস
অ্যাসোসিয়েশন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাঁচাতে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। যতই দিন গড়াচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সেই পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই 5ই আগস্টে। আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন ভলকার তুর্ক, তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে। আমরা ঠিক 4ই আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা 3 আগস্ট থেকে একটা পরিবর্তিত ভূমিকা দেখেছিলাম। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। আমরা জানতাম যে আমাদের জুনিয়র অফিসাররা তারা সিনিয়রদের অনেক অর্ডার অন্যায্য সেটা মানতে নারাজ পোষণ করছিলেন যে না, আমরা জনগণের বুকে গুলি চালাবো না, কারণ এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। ইভেন 4ই আগস্ট সেনাপ্রধান সহ বেশ কয়েকটা সংস্থার ঊর্ধ্বতন নেতাদের সাথে বা যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন প্রেক্ষাপটের আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা সহ বেশ কয়েকটা বৈঠক হয়েছিল। সর্বশেষ নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে নাকি দমন করতে হবে। নির্দেশনা এমনও ছিল, ইভেন সেনাপ্রধান আশ্বস্ত করেছিলেন। কিন্তু হঠাৎ করেই 4ই আগস্ট থেকে সেনাবাহিনীর বিপরীতমুখী একটা ভূমিকা তৈরি হয়েছিল। এবার এই যে বিপরীতমুখী ভূমিকাটা, সেটা কেন? শুধুই কি জনগণের কথা চিন্তা করে সেদিন সেনাবাহিনী ক্ষান্ত হয়েছিলেন? এর বাইরে কোনো চাপ ছিল? জি, চাপ ছিল। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলনে দমনের পথে গেলে, মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন, সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে, এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে। আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে আপনার ঊর্ধ্বতন জাস্ট কিছু যারা আছেন কর্মকর্তা, তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন, কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান, সুযোগ সুবিধা পান। ইভেন চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ পান। সো এটা একটা গোল্ডেন টিকেট হচ্ছে সেনা সদস্যদের জন্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিকে এই তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলছেন যে আপনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছে। জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই ব্যক্তির কথায়, এটা একদম স্পষ্ট। সেনাবাহিনী সেই সময় দুইটা কারণেই, তার মানে আমরা এখন বুঝতে পারছি যে তারা বিপরীতমুখী অবস্থানে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে। প্রথমত জনগণ, এটা 100% যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, জনগণকে রক্ষা করা। কিন্তু কোনো রাজনৈতিক দল সরকারের ক্ষমতাকে পাকাভুক্ত করতে জনগণের বুকে গুলি চালানো গত জুলাই আগস্টে যা ছিল, ভবিষ্যতেও কখনো নিশ্চয়ই সেনাবাহিনী এমন ভূমিকায় যাবে না, এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। তারপরেও সেনাপ্রধানকে নিয়ে নানা ধরনের বক্তব্য আছে, অনেক কিছু আমরা শুনি, বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এই ক্যারেক্টার টাইপের হবেন, কারণ দিন শেষে তিনার সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করেই ফাঁস হয়ে যায়। যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে কি ধরনের মন্তব্য করেছেন তা হয়তো আপনারা এর মধ্যে অনেকেই জেনেছেন। তিনি মন্তব্য করেছেন যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থা, তাতে এই সময় একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। তার এই বক্তব্যের মধ্য দিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। কেউ মনে করছেন যে নাহিদ ইসলাম কি সরকার এবং প্রধান উপদেষ্টাকে অস্বস্তির মধ্যে ফেললেন এমন একটি চরম সত্য উচ্চারণের মধ্য দিয়ে? নাহিদের বক্তব্য কি সরকারের সঙ্গে ছাত্রদের একটি বিভেদের রেখা স্পষ্ট করে তুলছে? যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের যে দামের ঊর্ধ্বগতি, তাতে করে তীব্র অসন্তোষ জনগণের মধ্যে বিরাজ করছে এবং সেই অসন্তোষের দায়ভার বা সরকারের ব্যর্থতার দায়ভার ছাত্ররা নিতে চাইছে না। এই জন্যই কি নাহিদ ইসলাম এ ধরনের কোনো মন্তব্য করলেন? আবার হতে পারে যে তিনি যে মন্তব্য করেছেন এটি ম্যাটিকুলাস ডিজাইন বা ম্যাটিকুলাস প্ল্যানেরই অংশ। আমি সেটি মনে করি। দেশে যে পরিমাণ মব সৃষ্টি করা হচ্ছে, দলবদ্ধভাবে উশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, সেখান থেকে বেশ আগে থেকে অন্তত আমি বলে আসছি যে এই ধরনের অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে এর মধ্য দিয়ে তো নির্বাচন করা সম্ভব না, কোনো জাতীয় নির্বাচন এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া সম্ভব না, অর্থাৎ নির্বাচনকে বিলম্বিত করার একটা ম্যাটিকুলাস ডিজাইনও এটি। এই কথা আমি অনেক আগে থেকে বলে আসছি। যারা আমার ভিডিও নিয়মিত শোনেন, আমার কন্টেন্টগুলো দেখেন, তাদের নিশ্চয়ই মনে থাকার কথা। ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তারপর বিভিন্ন স্থানে যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে,
এটি স্পষ্টত ইচ্ছাকৃতভাবে এটি করা হচ্ছে। কেন ইচ্ছাকৃতভাবে? সরকারের প্রশ্রয় তো বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া হলো, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ভেঙে চুরমার করে ফেলা হলো। কাউকে কি ধরা হয়েছে, আটক করা হয়েছে? অপারেশন ডেভিল হান্টের নামে যে বিতর্কিত অপারেশনটি চালানো হলো এতদিন ধরে, তার মধ্য দিয়ে কি এই ধরনের চিহ্নিত কোনো ব্যক্তিকে, উচ্ছৃঙ্খল জনতার কাউকে আটক করা হয়েছে? হয়নি তো। কেন হয়নি? স্পষ্টত বোঝা যাচ্ছে যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, উচ্ছৃঙ্খলতা যেন বাড়ে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি ঘটে। এবং যেখানে একদিকে প্রধান উপদেষ্টা বলছেন যে অপরাধের মাত্রা বাড়েনি, আবার নাহিদ ইসলাম বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি ঘটেছে, আবার অন্যদিকে গায়েবী আওয়াজ থেকে বাণী আসছে যে মবকে মব বলা যাবে না। মবকে মব বলা যাবে না কি ললিপপ বলতে হবে? এগুলোকে ললিপপ মুখে দিয়ে মানুষ চুপচাপ বসে থাকবে আর সিনেমা দেখার মতন করে দুহাত প্রসারিত করে মাঝে মাঝে হাততালি দেবে, এমনটাই কি? কি অদ্ভুত সব আহ্বান গায়েবী আওয়াজ থেকে যে মবকে মব বলা যাবে না। এবং এটি তো স্পষ্ট যে একদিকে নির্বাচন বিলম্বিত করা আর এই ধরনের মব ক্রিয়েট করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো একেবারে মুছে ফেলা, মানে রিসেট বাটন প্রেস করার মধ্য দিয়ে। বড় অদ্ভুত বিষয় হচ্ছে যে রয়টার্স যে মন্তব্য করেছে যে এই প্রথম কোনো রাজনীতিক যিনি সন্দেহ প্রকাশ করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতিজনিত কারণে এই সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না। কিন্তু এর আগে তো আরো অনেক রাজনৈতিক দল সন্দেহ প্রকাশ করে আসছে। বিএনপি সরাসরি বলেছে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এই যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না, এই না, এবং নাহিদ ইসলামের যে না, যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না, এই দুইয়ের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। সেই জায়গা থেকে আমরা বলেছি যারা রয়েছে, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে, জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে, বিপক্ষে আছে। সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে কার্যকর হিসেবে দেখতে চাই। যে জুলাই ঘোষণাপত্র ছাত্রদের পক্ষ থেকে সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে, যে আমরা কি কি সংস্কার করব। তো সেটাকে আমরা বলছি জুলাই সনদ। তো সময়ের থেকে আমি আমার ইন্টারভিউতে বলেছি প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক, যে কারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে, এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব না। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। আসলে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি, এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এবং আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে, তারা আমাদের যে ডায়াসপোরা টিম আছে, আরও দেশেরও বিভিন্ন অর্থনীতিবিদ, তাদের সাথে আমরা কথা বলছি একটা পলিটিক্যাল ফিনান্সিয়াল পলিসি ডেভেলপ করার জন্য। এবং সেই অনুযায়ী একটা রাজনৈতিক দল, নতুন একটা দল যাতে পরিচালিত হতে পারে, সেটা হয়তো আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপন করব। এর আগেও থেকে নাগরিক কমিটি বৈষম্যবিরোধী আন্দোলনের জায়গা থেকে বারবার বলেছেন, এবং গতকাল আমরা ইফতার প্রোগ্রামে বলেছি দ্রব্যমূল্য, তেলের দাম এবং ঈদের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে। আমরা যেসব অলিগার্ক ছিল বাংলাদেশে, যারা দুর্নীতিবাজ, লুটেরা, ব্যবসায়ী শ্রেণী ছিল, আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না, করব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব, তারুণ নেতৃত্ব দেখতে চায়। তবে এরকম তার মানে এই না যে আমাদের দলে শুধু তরুণরাই থাকবে। আমরা তরুণরা যারা আমরা সংগঠিত ছিলাম আন্দোলনের মাধ্যমে, আন্দোলন পরবর্তী সময়ে আমরা এক হতে পেরেছি, আমরা এই দলটার যাত্রা শুরু করেছি। এবং আমাদের যাত্রাপথে আসলে সমাজের নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষরা এসে যুক্ত হবে, তাদের জন্য সেই সুযোগটি থাকবে, সেই স্পেসটি থাকবে। এবং আমরা মূলত আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম, সেখানে মূলত আমরা আগ্রহী হব, মনোযোগী হব। গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করা, তাদের সাথে আলোচনা করা। দর্শক, আপনাদেরকে যেই সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর একটা কথা দর্শক, বর্তমান বাংলাদেশের মধ্যে যেরকম একটা অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাটা কি আসলেই মানে রাজনৈতিক দলের নেতাদের কারণে হয়েছে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেদের দায়িত্ব পালন করতে পারতেছে না তার জন্য হয়েছে? এই বিষয়টা কিন্তু আপনারা জানেন। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা
আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো অনেক গুরুত্বপূর্ণ আর আপনাদের মন্তব্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু অনেক ডিসিশন নেওয়া হয়। সো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।